দেয়ার আর অনলি টু জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল। রাইট টু এডুকেশন, এটা সবার জন্য থাকা উচিত। আমাদের সমাজে একটা ট্রান্সজেন্ডার মানে হাসির পাত্র, যে তাকে কোনো গোষ্ঠী গ্রহণ করে না, না পুরুষ হিসাবে না স্ত্রী হিসাবে। সম্প্রতি প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষের 23-24 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধী কোটায় হিজড়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার শব্দটি উল্লেখ থাকা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। ঢাবি শিক্ষার্থীদের অনেকেই ট্রান্সজেন্ডার কোটার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছে। ডিসেম্বরের 21 তারিখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত একটি মানববন্ধনে ঢাবি শিক্ষার্থীদের একাংশ এই কোটার মধ্যে শুধু হিজড়া শব্দটি রেখে ট্রান্সজেন্ডার শব্দটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে। এখন প্রশ্ন হলো, ঢাবি কর্তৃপক্ষ কি ট্রান্সজেন্ডার বা হিজড়া বলতে হিজড়াদেরকেই বুঝিয়েছেন নাকি দুটি আলাদা পক্ষকেই বুঝিয়েছেন? আমরা আসলে একবার পিছিয়ে পড়ে থাকতাম, কিন্তু সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই ইউনিভার্সিটিতে আমরা যাব, এই জায়গাটা আমরা কখনো ভাবতেই পারি। আর এই উদ্যোগটা নিয়েছেন মাঝে আমরা জেনেছি যে কিছু সংখ্যক মানুষ তারা চিন্তা করেছিল আমাদের একটু অন্যরকম দৃষ্টিতে দেখা, কিন্তু সেই জায়গাটা আসলে ওটার পরেও যে রায় দিয়েছেন সরকার আমাদের, যে এইভাবে আবার সেই কোটাটাকে চালিয়ে যান, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসা। এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা যদি হতে পারে, তাহলে আমাদের বাবা মারা কিন্তু সবসময় উৎসাহিত হয় শিক্ষার, কিন্তু ওইটার জন্যই কিন্তু আমাদেরকে অন্য চোখে দেখে বা ঠেলে তাড়িয়ে দেয়, বা মহল্লা থেকে, এলাকা থেকে বা পরিবার থেকে বঞ্চিত করতে হয় এইটার জন্য। এরকম সন্তান হলো, এই যে বাজে একটা চিন্তা ভাবনা, এটা কেন আসে? অশিক্ষার জন্য। আমাদের এই মানুষগুলো তখন কিছু দেখাতে পারে, শুধু ঢোল টক্কর নিয়ে বাইরে বের হতে পারে আর এই ঘুরতে পারে, এছাড়া তো আর কিছু করতে পারে। কিন্তু মা বাবার সাথে তখনই মা বাবা আরো খুশি হবে যে আমার সন্তান না, আরেকটা সন্তান, এমনই সন্তান সে ইউনিভার্সিটি উঠেছে। এই জায়গাটা কিন্তু মা বাবার গর্বের কথা। তো আমি সেই জায়গাটায় তখনই আসি যখন আমার শিক্ষা কেন্দ্রটা সুন্দর করে খুলে যায়। হাফ লেডিস, হিজড়া শারীরিকভাবে একটু মেলই হলেই সোশ্যাল বুলিং এর শিকার হয় এই তৃতীয় লিঙ্গের মানুষরা। রাস্তায় ধরে ধরে চাঁদাবাজি কিংবা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া এই মানুষগুলোর পেছনের গল্পটা আমরা কেউ শুনতে চাই। সেই সব না জানা না বলা কথা নিয়ে আমাদের আজকে এই বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পিছিয়ে পড়া অনগ্রসর তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কোটা চালু করেছে। এ নিয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কি ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? তারা কতটা প্রস্তুত এই তৃতীয় লিঙ্গের মানুষদের গ্রহণ করতে? প্রাইমারিলি যদি এটা বলা হয়, তাহলে এটা দেখা যেতে পারে যদি ধর্ম প্রসঙ্গে বলা হয়, তো যারা মোট লাইক 50-50% আর হয় না, 60% যদি মেল হয়ে থাকে, ওকে মেল হিসাবে ইউজুয়ালি কনসিডার করা হয়, যেটা অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজিয়ন। আর যদি ফিমেল হিসাবে আইডেন্টিফাই করা, তাহলে ফিমেল হিসাবে এটা আইডেন্টিফাই করা হয়। কারণ অ্যাট দ্য সেম টাইম যদি এখন দেখি যে গ্লোবাল যেটা বলা হচ্ছে যে অনেকেই যে জেন্ডার যে ইস্যুটা, তো দেয়ার আর অনলি টু জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল। সো এটা আমার পার্সপেক্টিভ থেকে, কারণ এনিওয়ান ক্যান আইডেন্টিফাই অ্যাজ ওম্যান, এনিওয়ান ক্যান আইডেন্টিফাই অ্যাজ মেল। এটা অলরেডি দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল অনেক বড় একটা ক্যাওয়াজ অলরেডি হচ্ছে, যে অনেকে অলিম্পিক লেভেলে বা অ্যাথলেটিক লেভেলেও মেল আইডেন্টিফাই অ্যাজ ওমেন করে ওমেন কম্পিটিশনে যাচ্ছে। তো ট্রান্স জিনিসটা বলা যায় এটা অ্যাকচুয়ালি 100% জাস্টিফিকেশন দিয়ে ডিফাইন করা পসিবল না। মেডিকেল টার্মসে বলেন বা যেখানেই বলেন না কেন, তখন দেখা যাবে মেডিকেলি, সাইকোলজিও ইজ আ পার্ট অফ মেডিকেল। সো সে যদি সাইকোলজিক্যালি হি ফিলস লাইক আ ফিমেল, বাট অ্যাকচুয়ালি হি ইজ ট্র্যাপড ইন আ মেল বডি। সো তখন কিন্তু তখন ইউ কান রিয়েলি লাইক কাম টু আ স্ট্রিট কনক্লুশন যে ট্রান্সটা ঠিক আছে নাকি না। তো এটাও দেখা যাচ্ছে যে রাইট টু এডুকেশন, এটা সবার জন্য থাকা উচিত। এটা আমি বিশ্বাস করি যে ট্রান্স হোক বা যে জেন্ডার হোক, এভরিওয়ান শুড হ্যাভ দ্য রাইট টু এডুকেশন, যেটা আমাদের আর্টিকেল কনস্টিটিউশনে আর্টিকেল 17 এটা বলে যে এভরিওয়ান শুড হ্যাভ দ্য রাইট টু এডুকেশন। এই কোটা ব্যবস্থাকে আমি পজিটিভলি গ্রহণ করছি, কারণ আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আর যেহেতু যারা ট্রান্সজেন্ডার, এদের সবচেয়ে বড় বাধা আমাদের সমাজ। কারণ আমাদের সমাজে একটা ট্রান্সজেন্ডার মানে একটা হাসি
ঘাসের পাত্র, যে তাকে কোনো গোষ্ঠী গ্রহণ করে না, না পুরুষ হিসাবে না স্ত্রী হিসাবে। তো তাদেরকে অবশ্যই সুযোগ সুবিধা দেওয়া উচিত, কারণ তাদেরও শিক্ষার অধিকার রয়েছে। আমাদের এমন বলা হয়নি যে মানুষ হিসাবে, বলেছে মানুষ হিসাবে আমাদের মৌলিক অধিকারগুলো শিক্ষার মধ্যে একটা পড়ে, বাট তারাও মানুষ, তো মানুষ হিসাবে শিক্ষার অধিকার পাওয়ার দায়িত্ব তাদেরও আছে। তো এটা আমাদের হস্তক্ষেপ করে বাধাপ্রাপ্ত করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আর যেহেতু বিশ্ববিদ্যালয় এমন একটা সুযোগ গ্রহণ করেছে, অবশ্যই আমি বিশ্ববিদ্যালয়ের সাথে একমত হব। ক্যাম্পাসের পরিচিত মুখ লিটু স্যার দীর্ঘদিন ধরে কাজ করছেন পিছিয়ে পড়া, অনগ্রসর, তৃতীয় লিঙ্গের অবহেলিত এই মানুষদের নিয়ে। তোমরা হয়তো লক্ষ্য করছো, সাম্প্রতিক সময়ে একটা মহল নানাবিধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ইস্যুতে আন্দোলন করার চেষ্টা করছে, এবং যেগুলো আসলে যৌক্তিক মাপকাঠিতে যে আন্দোলনগুলো আসলে আন্দোলন হওয়ার কথা না। এর মধ্যে একটি হচ্ছে আমাদের তৃতীয় লিঙ্গের ভাই বোনদের জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর কোঠা ঘোষণা করেছে। তাদের জন্য কোঠা রয়েছে। আমরা গতবার জন্য কোঠা দিলাম। কোঠা দেওয়ার পরে এটা বিভিন্ন মহলে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ট্রান্সফরমেশন অফ দ্য সোসাইটি, সমাজকে রূপান্তরের যে উদ্যোগ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটমেন্ট, সেটাই মূলত প্রকাশিত হয়। আমাদের এই মুহূর্তে যে কোঠা, এই কোঠাটা আসলে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামনে আশার আলো ফোটানোর একটা প্রক্রিয়া হিসাবে বা প্রয়াস হিসাবে আমরা দেখছি। কারণ এখনও আমার এইচএসসি লেভেলে খুব রেয়ারলি একজন দুইজন আমার তৃতীয় লিঙ্গের স্টুডেন্ট পাওয়া গেলেও যেতে পারে, তাদের সমাজ থেকে বাদ দিচ্ছি। কারণ হচ্ছে পিতামাতা যেটা মনে করে যে একে তো সমাজে লাঞ্ছনা রয়েছে, দ্বিতীয়ত তাকে পড়াশোনা করে কী হবে, সে তো কোথাও ভর্তি হতে পারবে না, সে কোনো মতে মেট্রিক পাস করে কলেজে ভর্তি হতে পারবে না, বা কলেজ যদিও শেষ করে ইউনিভার্সিটি বা কোথাও তাকে তার ভর্তির কোনো অবস্থান নাই। যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই কোটা দিলাম, তখন যেটা দেখলাম যে অনেক ফ্যামিলির মাঝে একটা সচেতনতা আসলো না, আমাদের বাচ্চা হিজড়া হলেও তাদেরকে যদি আমরা পড়াশোনা করাই, সুযোগ প্রদান করি, তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তারা যদি পরিবারের মধ্যে থেকে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের পার্ট বা অংশ হিসাবে বেড়ে উঠতে পারে, এটা ছিল আমাদের মূল ফিলোসফি। এবং এর ফলে অনেক পরিবর্তন হয়েছে। এখানে সমকামিতার কোনো অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সেন্টিমেন্ট ধারণ করে, এবং বাংলাদেশের সেন্টিমেন্টই হচ্ছে যে আমাদের পিছিয়ে পড়া সবাইকে যদি সামনে আমরা নিয়ে আসতে না পারি, তাদেরকে পিছিয়ে রাখি, তাহলে আমাদের সুষম উন্নয়ন সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে হিজড়া করে ফেলো না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো থাকতে দাও, সব বিষয় নিয়ে তোমার কাজ করা লাগবে না। তখন আমি বললাম, স্যার এটা আসলে ঠিক হলো না, আমরা আপনার অনুমতি না দিলেও আমরা কাজ করি। বৃহন্নলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা এই সংগঠনটি তৃতীয় লিঙ্গের অনগ্রসর গোষ্ঠীকে নিয়ে কাজ করছে দীর্ঘদিন। আপনারা জানেন যে আমাদের সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে, পিছিয়ে পড়া, তারা যুগ যুগ ধরেই কিন্তু তারা আসলে নিষ্পেষিত, তারা নানানভাবে তারা আসলে অবহেলিত। আমরা সমাজে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, সেই ভ্রান্ত ধারণার কারণেই কিন্তু তারা তাদের পরিবারের সাথে থাকতে পারেন না, তাদেরকে তাদের পরিবার ছাড়তে হয়, তাদেরকে তাদের সমাজ ছাড়তে হয়। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং উদ্বেগের বিষয় যে আমরা লক্ষ্য করছি যে একটি মহল বা একটি অংশ তারা এই তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য যে কোটা ব্যবস্থা, সেই কোটা ব্যবস্থার বিরোধিতা করছে। তারা ট্রান্সজেন্ডার যে প্রত্যয়টি রয়েছে, এটিকে তৃতীয় লিঙ্গর যে প্রত্যয়, সেই প্রত্যয়টির সাথে আসলে গুলিয়ে ফেলে এটিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনে যে আশার আলোটি জন্ম নিয়েছিল, সেই আশার আলোটির প্রবেশের পথটাকে তারা আসলে রুদ্ধ করে দিতে চাচ্ছে। আমরা যাদের ভেতরে আসলে এই তৃতীয় লিঙ্গ কিংবা ট্রান্সজেন্ডার নিয়ে যাদের ভেতরে আসলে ভ্রান্ত ধারণা রয়েছে, যারা এটিকে গুলিয়ে ফেলছেন, যাদের এই বিষয় নিয়ে কনফিউশন রয়েছে, আপনারা ইউটিউবের বিভিন্ন সস্তা কন্টেন্ট দেখে আসলে আপনারা প্রলুব্ধ না হয়ে, আপনারা প্ররোচিত না হয়ে এটিকে আপনারা জানুন, আপনারা স্টাডি করুন, আপনারা তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে যান, তাদের কথা শুনুন, তারা কি বলতে চায়, তারা কি প্রকাশ করতে চায়, সেটি আপনারা শুনুন, তারপরে আসলে আপনারা সিদ্ধান্ত নিন। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন।